আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ 108 মৃত্যু, শনাক্তের হার 21-এর উপর। শাটডাউন ঠিকমতো কার্যকরের পরামর্শ বিশেষজ্ঞদের। দূরপাল্লা বন্ধ থাকলেও বিকল্প নানা বাহনে ছুটছে মানুষ। গুজবের কারণে ভিড় বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। মহামারীর মধ্যেই 29 জুন থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের নির্দেশ। শিক্ষা বোর্ডের অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি। গোষ্ঠীতান্ত্রিক অর্থনীতি নতুন ফরম্যাট দিয়েছে সরকার, বলেছেন আমির খসরু। বাজেটে গুরুত্ব পেয়েছে সব মহল, দাবি পরিকল্পনামন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় একদিনে আরও 108 জন মারা গেছেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে চলতি বছরের 19 এপ্রিল 112 জন মারা গিয়েছিলেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 108 জন সহ এই নিয়ে দেশে এই পর্যন্ত করোনায় মারা গেছেন 13,976 জন। 27,653টি নমুনা পরীক্ষায় গত 24 ঘন্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন 5,869 জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন 8,78,804 জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 2,776 জন। এই নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 7,97,559 জন। গত 24 ঘন্টায় মৃত্যুর হার 1.59, শনাক্তের হার 21.22 এবং সুস্থতার হার 90.76। এদিকে করোনা সংক্রমণ থেকে রাজধানীকে বিচ্ছিন্ন রাখতে ঢাকার কাছের 7টি সহ দেশের বিভিন্ন জেলায় চলছে ঢিলেঢালা লকডাউন। নতুন নতুন এলাকায় জারি হচ্ছে কঠোর বিধিনিষেধ। এত শনাক্ত ও মৃত্যুর পরও এসব এলাকায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানায় গরজ কম। ঢাকা ঘেঁষা জেলা গাজীপুরে চলছে লকডাউনের চতুর্থ দিন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবাধে কিছু যানবাহন চলছে, তবে যানবাহন কম থাকায় ভোগান্তিতে পোশাক শ্রমিকরা। মানিকগঞ্জেও একই অবস্থা। ঢাকা আরিচা মহাসড়কে গণপরিবহন বন্ধ, তবে মোটরসাইকেল ও অটোরিকশা চলছে। মুন্সিগঞ্জে লকডাউন ও স্বাস্থ্যবিধি কার্যকরে বেশ সক্রিয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন, দোকানপাট ও শপিং মল। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই নারায়ণগঞ্জে। গণপরিবহন ও দোকানপাট বন্ধ থাকলেও চলছে ছোট যানবাহন। আগামী 1 জুলাই 2021 মধ্যরাত পর্যন্ত। এদিকে ময়মনসিংহের 11টি এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মানাতে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। আমরা জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় আগামী 25 জুন সকাল 6টা থেকে 1 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত এই 7 দিনের জন্য কতিপয় বিধিনিষেধ আরোপ করছি। টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকায় দেয়া হয়েছে 7 দিনের লকডাউন। টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায়ও লকডাউন চলছে। লকডাউনের 5ম দিন চলছে সীমান্ত জেলা কুষ্টিয়ায়, তবে সংক্রমণ কমার লক্ষণ নেই। শহরের প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও। দিনাজপুরের ফুলবাড়িতে লকডাউন শুরু হলেও জীবিকা তাগিদে ঘর থেকে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ। স্বাস্থ্যবিধি মানায় তাগিদ নেই তাদের মধ্যে। করোনার ভয়াবহতায় লালমনিরহাট পৌর এলাকায় শনিবার থেকে 7 দিনের কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। অন্যদিকে করোনায় বিপর্যস্ত রাজশাহীতে চলছে লকডাউনের 15তম দিন, কিন্তু এর তোয়াক্কা কম। নগরীর অনেক ব্যবসা প্রতিষ্ঠানই খোলা, চলছে হালকা যানবাহনও। চতুর্থ দফায় আরেক সপ্তাহ বাড়ানো হয়েছে সাতক্ষীরার লকডাউন। মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। শনাক্ত ও মৃত্যু বেশি হওয়ার পরও বাগেরহাট, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর সহ বিভিন্ন জায়গায় জনসচেতনতার চিত্র হতাশাজনক। বাংলাভিশন নিউজ ডেস্ক। করোনার ভয়াবহতা রুখতে লকডাউনের মধ্যেই শাটডাউন। একে নতুন মোড়কে পুরনো বিধিনিষেধ না করে যথাযথ কার্যকরের পরামর্শ জনস্বাস্থ্য ও চিকিৎসা বিশেষজ্ঞদের। তারা বলছেন, ক্ষুধার্ত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে জিরো টলারেন্সে যেতে হবে সরকারকে। কেবল পুলিশ, বিজিবি নয়, প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে জনগণের চলাচল। করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে বাংলাদেশের 41টি জেলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন বার্তা হেলায় ফেলায় এড়িয়ে যাওয়ার নয়।
গত ৮ মে বাংলাদেশে প্রথম ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত হয়। প্রথমে ভারতীয় সীমান্তবর্তী কয়েকটি জেলায় ধরা পড়লেও পরে এটি ছড়িয়ে পড়ে সারা দেশে। এখন শাটডাউনের সন্ধিক্ষণের আগে লকডাউন, কঠোর লকডাউন, কড়া বিধিনিষেধ ইত্যাদির পরিণতিও আলোচিত। সবকিছু খোলা রেখে দফায় দফায় মেয়াদ বাড়িয়ে লকডাউনকে হাস্যকর অবস্থা পথঘাটেও আলোচিত। লকডাউনের নামে খামখেয়ালির জের দেশে প্রতিদিন করোনা শনাক্ত 19% উপরে চলে যাওয়া। জিরো টলারেন্স বলে একটা কথা বলে, সুতরাং এই জায়গায় আমি সরকারকে মনে করিয়ে দিব যে জিরো টলারেন্সে যেতে হবে। সরকারের যে মেশিনারিজ আছে, বিশেষ করে পুলিশ এবং বিডিআর, যাদেরকে দিয়ে সরকার এর আগে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, কারফিউর বিষয়টা আসলে সেনাবাহিনী নামানো হতে পারে ওই কঠোরতা যেতে হলে। শাটডাউনও লকডাউনের মতো শুধু কাগজের নির্দেশনায় রূপ নিলে কোনো সুফল আসবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। আক্রান্ত জায়গা থেকে সংক্রমণ মুক্ত জায়গায় জনচলাচলকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার বিষয়টি যদি নিশ্চিত করা না যায়, তাহলে লকডাউন বা শাটডাউন যেটি হোক না কেন তাতে কোনো ফল আসবে না। ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করে কেবলমাত্র লকডাউন বা শাটডাউন যেটি হোক না কেন তাকে পুরোপুরি বাস্তবায়িত করা যাবে। লকডাউন আর কঠোর লকডাউনের পর এবার শাটডাউনে মহামারী কতটা নিয়ন্ত্রণে আসবে তা নির্ভর করছে প্রয়োগের রকম ফেরের ওপর। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার পার্শ্ববর্তী 7 জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও হাল ছাড়ছে না মানুষ। গন্তব্যে পৌঁছাতে প্রাইভেট কার, মাইক্রোবাস আর মোটরসাইকেল সহ বেছে নিচ্ছে বিকল্প ব্যবস্থা। না আছে স্বাস্থ্যবিধির তোয়াক্কা, না আছে বাড়তি ভাড়ায় কোনো ছাড়। রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ড। কেউ আসছেন ঢাকায়, কারো ঢাকা ছাড়ার হুলস্থুল। জরুরি প্রয়োজন সবারই, কিন্তু দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিপাকে তারা। গন্তব্যে পৌঁছাতে খুঁজছেন নানা উপায়। গাজীপুরে চাকরি করে গার্মেন্টসে, মায়ের জরুরি অবস্থায় অসুস্থ হয়ে পড়ছে। আমার ছোট ভাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। যাবা নিয়ে বেশি বাড়া যাইব কা, যেটা সত্য সেটা তো উনি 1500 টাকা চাইছে কুমিল্লা যাওয়ার জন্য। এখানে গাড়ি আছে, হাইজ আছে, এই আছে, হে আছে, ওই আইন আসেন, কাউন্টারে আসেন। না, ভাড়া তো এখন অনেক বেশি, আগের থেকে বেশি, কারণ নর্মালি আমাদের চাঁদপুরে যাওয়াটা অনেক সহজ, এখান থেকে সময়ও কম লাগে, লঞ্চ বন্ধ। এদিকে বাস বন্ধ থাকায় বিকল্প আয়ের পথ খুঁজে নিয়েছে পরিবহন শ্রমিকরা। বাস স্ট্যান্ডের পেছনে গাদাগাদি করে যাত্রী তোলা হচ্ছে মাইক্রোবাসে, আদায় করা হচ্ছে কয়েক গুণ ভাড়া। অন্যদিকে ব্যক্তিগত বা বিভিন্ন সরকারি বেসরকারি গাড়িগুলোতেও চলছে এই সুযোগে টাকা কামানোর অপচেষ্টা। খাইয়ে দেব, করোনার ভিতরে কি করবো, না খাই কতক্ষণ চলে, জানতো বাঁচান লাগবো। আমার শাশুড়ি মৃত্যু অবস্থা স্যার, উনি আমাদেরকে দেখতে চাইছে, ওনার ছেলে মেয়ে নাই, আমরা এই কারণে যাওয়া। লক্ষ্মীপুর, আমরা এখানে ঢাকা মেডিকেল আসছি, তো বাচ্চা নিয়ে আসছি, এখন তো যাওয়া লাগবে, তো কাউন্টারে আমি টিকিট নিতে আমাদের থেকে 2 জনে 500 টাকা নিছে। অসুস্থ বাচ্চা, ওরা অপারেশন করেছি চক্ষু হাসপাতালে, আমরা লাগছাম যাবো। সরি, সাইনবোর্ড স্যার, সাইনবোর্ড। সরি স্যার, নামাই দিছি স্যার, নামাই দিছি স্যার। অবশ্যই নিচ্ছি, সকাল থেকে মনে হয় 10-12টা রেকার বেলেছে, কিছু মামলা হয়েছে। 7 জেলার লকডাউনের চতুর্থ দিনেও গাবতলী বাস স্ট্যান্ডের চিত্র একই রকম। ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। আমিন বাজার থেকে যেমন হাজার হাজার মানুষ হেঁটে রাজধানীতে ঢুকছেন, প্রয়োজনে রাজধানীর বাইরেও যাচ্ছেন অনেকে। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। জোরালো শাটডাউনের ঘোষণা আসতে পারে এই গুজবের কারণে ভিড় বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও বিধিনিষেধ উপেক্ষা করেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরি পারাপার হচ্ছে মানুষ। শুক্রবার ছুটির দিনে যাত্রীদের ব্যাপক চাপ ছিল ঘাটে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটে সহকারী ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, লকডাউনের কারণে 5টি ফেরি দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল হচ্ছে, কিন্তু যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় 14টি ফেরি সচল রাখা হয়েছে। এরপরও পারাপারের অপেক্ষায় ছিল যানবাহনের দীর্ঘ লাইন। মহামারীর মধ্যে অনিশ্চয়তার মধ্যে 29 জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম পূরণের নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 29 জুন থেকে 11 জুলাইয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ করতে হবে। এবার নির্বাচনী পরীক্ষা হবে না জানিয়ে বিজ্ঞপ্তিতে ফি আদায় করতে নিষেধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফর্ম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে 2,500 টাকা এবং মানবিক ও ব্যবসায় বিভাগে 1,940 টাকা ফি দিতে হবে। এর অতিরিক্ত ফি আদায় করলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। করোনার কারণে গত বছরের 17 মার্চ থেকে দেশের সব স্কুল কলেজ বন্ধ রয়েছে। প্রস্তাবিত বাজেটে কোভিডের অস্তিত্বই উপেক্ষিত হয়েছে বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে সরকার তৈরি করেছে গোষ্ঠীতান্ত্রিক অর্থনীতির নতুন ফরম্যাট। করোনা পরিস্থিতির ক্রম অবনতির কারণে বারবার ঘুরে ফিরে আসছে বাজেটের স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত ভার্চুয়াল আলোচনায় উঠে আসে কোভিড বিষয়। বাজেটের মধ্যে এই কোভিডের কোভিডের অস্তিত্ব, কোভিডের দ্বিতীয় এবং তৃতীয় ওয়েভের অস্তিত্বটাই আসলে এখানে উপেক্ষা করা হয়েছে। সুতরাং এই বাজেট থেকে আপামর জনগণের কি উপকার হবে সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। করোনা কিন্তু আমাদের বাজেট দেখে, আমাদের বাজেটের টাইম টেবিল দেখে কিন্তু সে আসা যাওয়া করছে না, সে তার মতো সে চলছেই। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে বাজেট পাস হয়েছে কি হয়নি, সেখানে হ্যাঁ ভোট দিয়ে কি হলো, এটা আর এখন আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, সমাজে বৈষম্য সৃষ্টি অর্থনীতির নতুন মডেল তৈরি করেছে সরকার। আমরা যদি সবকিছু বিশ্লেষণ করি, এটা একটা পিকুলিয়ার মডেলে আমরা পরিণত হয়েছে বাংলাদেশি ইকোনমিটা, এবং বিশ্বের অন্যান্য ইকোনমির চেয়ে এটা ওইভাবে সরাসরি তুলনা করা যাবে না। এই মডেলটা হচ্ছে বিকজ একটা গোষ্ঠীতান্ত্রিক শাসক গোষ্ঠী যারা দেশ পরিচালনা করছে তাদের কিন্তু এনেবলার্স আছে, এমনকি ব্যবসায়ীদের মধ্যে সবাই সমান সুযোগ পাচ্ছে না, যেটা আমি বলছি মুক্তবাজার অর্থনীতি বাংলাদেশে কাজ করছে না। আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনা মন্ত্রী দাবি করেন, বাজেট প্রণয়ন করা হয়েছে সব শ্রেণী মানুষের কথা মাথা রেখেই। শেখ হাসিনার যিনি প্রধান ক্যাপ্টেন, উনার নাক চোখ কান খোলা আছে, she will listen like any democratic leader anywhere in the world. She reached a level যখন তাকে না শুনে আর তার পক্ষে বাস করা সম্ভব হবে না। কোভিড বাস্তবতায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবহেলার কোনো সুযোগ নেই বলে মনে করেন আলোচকরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। করোনার ঊর্ধ্বগতির পাশাপাশি দেশে বাড়ছে সামাজিক অপরাধ। বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় দুর্নীতি ও অনাচারের প্রভাব পড়ছে সাধারণ মানুষের মনে, আর তা থেকেই সামাজিক অবক্ষয়। সেই সাথে করোনাকালীন তথ্য প্রযুক্তির ওপর অতি নির্ভরশীলতায় বাড়ছে মানসিক অস্থিরতাও। এজন্য নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দিলেন অপরাধ বিজ্ঞানীরা। সম্প্রতি রাজধানীর কদমতলীতে বাবা, মা ও বোনকে হত্যা করে নিজেই পুলিশকে কল করে ধরা দেয় এক গৃহবধূ। তার অভিযোগ ছিল ছোট বোন পরকীয়ায় লিপ্ত তার স্বামীর সাথে। প্রেম ঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সম্প্রতি দেশের কয়েক জায়গাতেই দিন দিন বাড়ছে অশান্তি আর কলহ বিবাদ। আভিজাত্য ও চাকচিক্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষা, ঝলমলে লাইফস্টাইল কিংবা ফ্যান্টাসির প্রতি দুর্নিবার আকর্ষণ, নৈতিকতার ছিটে ফোটাও নেই অনেক উঠতি বয়সীদের মাঝে। দ্রুতই তারকা খ্যাতির মোহ নিয়ে বিপথে লাখো তরুণ তরুণী। করোনাকালীন দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বকে যাওয়ার পালে হাওয়া লেগেছে আরো কয়েক গুণ। অপরাধ বিজ্ঞানীদের মতে, অভিভাবকদের অসচেতনতার পাশাপাশি তথ্য প্রযুক্তির যাচ্ছেতাই ব্যবহার সম্প্রতি সামাজিক অপরাধ প্রবণতা বাড়িয়ে তুলছে। সুস্থ গণতান্ত্রিক উন্নয়ন, তারপরে গণতান্ত্রিক চর্চা, তারপর সুশাসন, আইনের শাসনের চর্চা হলে তার একটা ভালো প্রতিক্রিয়া কিংবা ইম্প্যাক্ট আপনার ব্যক্তি এবং পরিবারের উপরে থাকতো। অতিরিক্ত পরিমাণে ডিভাইসগুলোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের পরিবারের সদস্যদের মধ্যে অনেকখানি যোগাযোগ কমে গেছে, এবং এই যোগাযোগ কমে যাওয়ার দরুন বিভিন্ন ধরনের ইমোশন, বিভিন্ন ধরনের আবেগ, যেগুলো আসলে একটি পরিবারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে একমাত্র পরিচালক হিসেবে কাজ করত, একমাত্র ভূমিকা রাখত, সেই আবেগগুলো আসলে আমাদের মধ্যে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হতে শুরু করেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে মে পর্যন্ত মোট 5 মাসেই সারা দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে 502টি। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ 99, স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু 95টি, পারিবারিক কলহে আত্মহত্যার ঘটনা 56টি ও শ্লীলতাহানি 52টি। অপরাধ বিজ্ঞানীদের মতে, কেবল আইনের শাসন দিয়েই এসব ঘটনা রোধ করা যাবে না।
কম্প্রিহেন্সিভ প্ল্যান থাকা দরকার। একই সাথে শিক্ষা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আসলে যুগোপযোগী করতে হবে। আমাদের মধ্যে আমরা যেভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করছি সেই তথ্য প্রযুক্তি যাতে দায়িত্বশীলতার সাথে আমরা ব্যবহার করতে পারি। আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের রাষ্ট্রিক প্রতিষ্ঠান সব জায়গাগুলোতে সুস্থতার চর্চা করতে হবে। আমাদের যে মূল্যবোধ এবং নৈতিকতার শিক্ষা আমরা পাই সেই জায়গাটা খুব শক্তিশালী না হলে খুব সহসা এখান থেকে উত্তরণের কোনো পথ নেই। কেবল তথ্য প্রযুক্তি কিংবা অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং সামাজিক অবক্ষয় রোধে মানুষের মানবিক উন্নয়নে সরকারকেও নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থীদের আবাসন সংকট, ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি, পুরনো সিলেবাস সহ নানান সমস্যায় গৌরব হারাচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। তার উপর শিক্ষার মান তো কমছেই। করোনার তোড়ে 1 বছরেরও বেশি সময় ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় যোগ হয়েছে আরও নানা সমস্যা। রিপোর্ট নাইম হাসানের। 100 বছর আগে মাত্র 877 জন শিক্ষার্থীর অভিষেকে শুরু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী 46,000-এরও বেশি। তাদের মধ্যে 1020 থাকে 19টি আবাসিক হলে। সময়ের স্রোতে শিক্ষার্থী বাড়লেও সে তুলনায় বাড়েনি আবাসিক হল। ফলে গণরম, নেতিবাচক নানা সংস্কৃতি পড়ছে ছাত্রছাত্রীদের উপর। গণরমে থাকতে হয়, দেখা যাচ্ছে যে 1-2 বছর থার্ড ইয়ারে যে অনেকে সিট পায় না। একসাথে 30-40 জন ছাত্র থাকে, কাপড় চোপড় রাখার অবস্থা, এরপরে তোষক বালিশ খাতা এগুলোতে সবসময় প্রচণ্ড ময়লা থাকে, এই কারণে আসলে অসুস্থ হয়ে যায়। আবাসন সংকট নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন ডাকসুর সাবেক নেতা। মাস্টার প্ল্যানটি চূড়ান্ত করা হয়েছে, এটি এখন আমাদের প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত রূপ ধারণ করবে এবং আমরা প্রত্যাশা করছি যে এটি বাস্তবায়ন করার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে তৈরি হবে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ নানা আন্দোলনের অন্যতম সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমস্যা এখন ছাত্র রাজনীতি। শিক্ষক কর্মচারী রাজনীতিও কম নয়। এখন ছাত্র রাজনীতি থেকে ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি, কর্মচারীদের রাজনীতি এটা বেশি প্রকট আকার ধারণ করছে। আপনি দেখেন যে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার সেভাবে লোকজন নাই, কিন্তু ডাকসু হয়েছে ওইভাবে কথা বলতেছে না। ছাত্র রাজনীতি অবশ্যই শিক্ষা বান্ধব হওয়া উচিত। শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি না হলে তো আমরা আসলে শিক্ষা থেকে বিচ্যুত হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভাষ্য মতে তাদের সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে পুরনো আমলের সিলেবাস এখনও পড়ানো। বর্তমান সময়ের সাথে যা অনেকাংশেই বাস্তবে কোনো মিল নেই। এসব সিলেবাস পড়ে পাশ করে চাকরি ক্ষেত্রে তাদের গিয়ে পড়তে হচ্ছে বিপাকে। বেশিরভাগ বই হচ্ছে আপনার আমাদের বাইরের দেশের কনটেক্সটে। এগুলো আসলে 20 বছর 30 বছর আগে রিসার্চ করা ফাইন্ডিংস, যেটা আসলে বর্তমান মার্কেটের সাথে যায় না। আমাদের এখন যেগুলো পড়ানো হচ্ছে থিওরিটিক্যালি, সেটা আমরা বাস্তবিকলি প্রয়োগ করতে পারতেছি না। কাজ করতে গিয়ে যেটা আমি ফেস করেছি, প্র্যাকটিক্যাল ক্লাসটা খুব প্রয়োজন ছিল। যেটা বুকিশ নলেজ আমরা নিয়ে গেছি, আমরা যাওয়ার পরে ওখানে পুরোই ব্ল্যাঙ্ক ছিলাম আসলে। এত সমস্যার মাঝে গত 1.5 বছর ধরে করোনার থাবায় বন্ধ ক্যাম্পাস। শিক্ষা ও কর্মজীবনে এর জের ভেবে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। আমরা আসলে কি করব, সামনে মানে অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে আগাচ্ছে। যে সামগ্রিক ক্ষতিটা, এটা আমরা হয়তো আগামী 10 বছরেও কাটিয়ে উঠতে পারবো না। নানা সমস্যার মাঝে 2017 সালের 16 ফেব্রুয়ারি রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনায় সমস্যা আরও জটিল হয়। রাজপথে আন্দোলনেও এর ফয়সালা আসেনি। পরিকল্পিত যে ব্যবস্থা, সেটা এখনও 7 কলেজের হয়নি, যার কারণে আমাদের রেজাল্ট, আমাদের ফলাফল বিপর্যয় হচ্ছে, আমাদের সেশন জট হচ্ছে, একই ইয়ারে হচ্ছে দিনের পর দিন হচ্ছে ছেলেমেয়েরা থাকছে। এর ফলে তাদের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। আমরা বিগত 4 বছর হয়ে গেছে সেই আশা আকাঙ্ক্ষার আমরা 30%ও এখনও কার্যকর হতে দেখি নাই। এর অন্যতম কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি মনে করব যে বিশেষ একটা সিন্ডিকেট আছে যারা 7 কলেজকে বরাবরের মতোই বৈষম্যর চোখে দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ভীষণ টেকসই লক্ষ্যমাত্রা অর্জন এবং চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় নির্মাণ ও দক্ষ মানব সম্পদ, এই ভীষণের কিছু বিষয়ে পূর্ণ হলেই মিলতে পারে অনেক সমস্যার সমাধান। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মাদক রুখতে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত এলাকায় বিশেষ সেন্সর বসানোর কথা ভাবছে সরকার। সকালে ঢাকা রিপোর্টার্স ইন্ডিতে মাদক বিরোধী সংগঠন মানুষের অনুষ্ঠানে অনলাইনে একথা জানান তিনি। মন্ত্রী আরও জানান, মাদকাসক্তদের চিকিৎসায় দেশের প্রতিটি জেলার সরকারি হাসপাতালে বিশেষ ইউনিট চালু করা হবে।
সেই সাথে সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথা আবারও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংগঠনের সভাপতি ডক্টর অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু। 20 কোটি টাকার জাল স্ট্যাম্প ও 100 কোটি টাকা মূল্যের স্ট্যাম্প তৈরির কাগজ সহ জালিয়াত চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর মাতোয়াইল থেকে এই চক্রের মূল হোতা আবু ইউসুফ রানা সহ তার 3 সহযোগীকে গ্রেফতার করা হয়। গোয়েন্দারা জানান, আধুনিক প্রিন্টিং মেশিন বসিয়ে গেল 2 বছর ধরে জালিয়াতি করে আসছিল চক্রটি। তাদের কাছ থেকে জাল স্ট্যাম্প বিক্রি নগদ 3 কোটি টাকাও জব্দ করা হয়। গোয়েন্দাদের দাবি, চক্রের সদস্যরা ছড়িয়ে আছে সারা দেশে, তাই স্ট্যাম্প ব্যবহারের ক্ষেত্রে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ 108 মৃত্যু শনাক্তের হার 21-এর ওপর। শাটডাউন ঠিকমতো কার্যকরের পরামর্শ বিশেষজ্ঞদের। দূরপাল্লা বন্ধ থাকলেও বিকল্প নানা বাহনে ছুটছে মানুষ। গুজবের কারণে ভিড় বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। মহামারীর মধ্যে 29 জুন থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের নির্দেশ শিক্ষা বোর্ডের। অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি। গোষ্ঠীতান্ত্রিক অর্থনীতির নতুন ফরম্যাট দিয়েছে সরকার, বলেছে আমির খসরু। বাজেটে গুরুত্ব পেয়েছে সব মহল, দাবি পরিকল্পনা মন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।